কাইন্ডলি টেস্ট প্রাইম যখন তোমরা অ্যাক্সেস করবে, যেটা করবে সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এই কি হচ্ছে? এক সেকেন্ড। টেস্ট প্রাইম যখন অ্যাক্সেস করবে না, টেস্ট প্রাইমটা তো ওপেন করলে, ওপেন করার পরে ওপরে দেখবে এখানে একটা ম্যানেজ এক্সাম বলে অপশন থাকে, ম্যানেজ এক্সাম বলে লেখা থাকে, ঠিক আছে? তো ওই ম্যানেজ এক্সামে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে ওপরে এরকম ছোট ছোট করে সমস্ত এক্সাম গুলোর নাম লেখা আছে, তার সঙ্গেই স্টেট এক্সাম বলে লেখা থাকে, ঠিক আছে? এবার ওই স্টেট এক্সামে গিয়ে ওটাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, করার পরে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত এক্সাম গুলো আছে সেগুলো তখন শো করবে, ঠিক আছে? তখন সেই এক্সাম গুলোর পাশে দেখবে এরকম টিক মারা যাচ্ছে, সেই এক্সাম গুলোকে সিলেক্ট করে নেবে, করে সেই আমাদের যেরকম ফোনে অ্যামাজন ফ্লিপকার্টে আমরা অ্যাড টু কার্ট করে রাখি না, তো ওই রকম ভাবেই তুমি এই এক্সাম গুলোকে সিলেক্ট করলে তোমার কার্টের মধ্যে সেই এক্সাম গুলোকে দেখাবে, যেগুলোকে তুমি সিলেক্ট করে রাখবে। তারপর তোমার মক টেস্ট দেওয়ার টাইমে তুমি একটা করে এক্সামে ঢুকবে, ঢুকে মক টেস্ট দেবে, এবং সেই স্পেসিফিক এক্সামে যখন তুমি মক টেস্ট দেওয়া শুরু করবে তার আগেও তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে দেবে। তো সেখানে তুমি দেখতে পাবে ড্রপ বক্সের মধ্যে বেঙ্গলি বলে অপশনটা রয়েছে, ওখানেও বেঙ্গলিটা ক্লিক করে নেবে, ঠিক আছে? এই পুরো প্রক্রিয়াটা করলে তবে কিন্তু তোমার কাছে সমস্ত বেঙ্গলিতে যে তোমার টেস্ট প্রাইমটা সেটা তোমরা পাবে। এইদিকে কেন ড্রপ বক্সটা যাচ্ছে না বুঝতে পারছি। চলো, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, তাই আজকে আর আমরা মানে বাড়তি কথা এখন বলবো না, ভীষণই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা করব। আগের দিন তোমাদের ক্লাসটা হয়নি, ঠিক আছে? আগের দিন ক্লাসটা কোনো কারণে মানে তোমার ক্যান্সেলও করা যায়নি, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিল অ্যাপের মধ্যে, কিন্তু আগের দিনের ক্লাস হয়নি। আমি একদম শিওরলি বলে দিচ্ছি, তোমাদের পেন্ডিং টপিক যেগুলো রয়েছে আমার কাছে সমস্ত কিছু হিসাব আছে, তোমাদের কোনগুলো হচ্ছে কোনগুলো হচ্ছে না, তো কোনো টেনশন নেই। তোমাদের পেন্ডিং টপিকের মধ্যে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির টপিকটা রয়েছে, এবং আগের দিন যেটা তোমার ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এই দুটো টপিক তোমাদের পেন্ডিং আছে, আই নো। এবং আমার কাছে একদম দেখবে তোমাদের রুটিনের শেষের দিকে কিছু মিসলেনিয়াস বলে অপশন রয়েছে, তো ওইগুলো এক্সট্রা ক্লাসেস দেওয়া আছে আমার অলরেডি। তো সেই এক্সট্রা ক্লাসেস গুলোর মধ্যে যে টপিক গুলো লেফট ওভার হয়ে যাচ্ছে, যেগুলো কমপ্লিট হয়নি, সেগুলো আমি ওই মিসলেনিয়াস এর মধ্যে করিয়ে দেবো, ঠিক আছে? তো কোনো চাপ নেই জীবনে, আমি যখন আছি সব টপিক কভার হবে, সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? চলো, এবার আজকে যে মূলত আমরা ইম্পর্টেন্ট টপিকটা শুরু করব সেটা আমি বলে দিই। আজকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের প্রোটেক্টেড এরিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সমস্ত পরীক্ষাতেই কম বেশি প্রশ্ন দেয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকেও প্রশ্ন দিতে পারে, স্ট্যাটিস্টিকের অ্যাঙ্গেল থেকেও প্রশ্ন দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো এই যে প্রোটেক্টেড এরিয়া বা যেটাকে আমরা বলি সংরক্ষিত অঞ্চল, ঠিক আছে? সংরক্ষিত অঞ্চল, এবার এই সংরক্ষণ কারা করছে? শুধু কি বন দপ্তর? না, এই সংরক্ষণ আমাদের সরকার থেকেও করা হচ্ছে, সরকারের আন্ডারে কাজ করছে এই বন দপ্তর, তারাও সংরক্ষণ করছে। আমরা কত রকমের সংরক্ষিত অঞ্চলের কথা পড়ে থাকি বলতো? আমরা প্রচুর রকমের সংরক্ষিত অঞ্চলের কথা জানি। একটা হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নিশ্চয়ই নাম শুনেছো, আমি এখানে একদম চার্ট করে দিচ্ছি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নিশ্চয়ই নাম শুনেছো তোমরা। দেন আমরা যদি বলি বায়োস্ফিয়ার রিজার্ভ, নাম শুনেছো নিশ্চয়ই। বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই আমাদের কি পড়ে বলতো? ম্যাপ প্রজেক্ট পড়ে, ম্যাপ, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রজেক্ট, যেটা ইউনেস্কো থেকে চালু করা হয়েছিল, ইউনাইটেড নেশন থেকে চালু করা হয়েছিল। নাম্বার 3 এর কথা যদি আমরা বলি তাহলে ন্যাশনাল পার্ক পড়ে, ঠিক আছে? ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আমাদের এর মধ্যে পড়ে, ওকে। নাম্বার 4 যদি আমরা বলি টাইগার রিজার্ভ পড়ে এর মধ্যে, ঠিক আছে?
টাইগার রিজার্ভ পড়ে। নাম্বার 5 যদি আমরা বলি বার্ড স্যাংচুয়ারি পড়ে, যেখানে পাখি সংরক্ষণ করে রাখা হয়, বার্ড স্যাংচুয়ারি। দাঁড়াও, ঠিক আছে। নাম্বার 6 যদি আমরা বলি রামসার সাইটের মধ্যে পড়ে বা জলাভূমি সংরক্ষণ অঞ্চল। এবার অনেকে এই নামগুলোর সঙ্গে পরিচিত, আবার অনেকে এই নামগুলোর সঙ্গে পরিচিত নয়। অনেকেই হয়তো ভাবছো যে ম্যাম এসব কি সব বলছে, তো কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকটা জিনিসকে আমি ব্যাখ্যা করে করে বলবো, প্রত্যেকটা জিনিস কাকে বলে, কি বৃত্তান্ত, এর কি বৈশিষ্ট্য আছে, সমস্ত কিছু আমি ব্যাখ্যা করে বলবো, তো কোনো চিন্তা নেই, ঠিক আছে। একটু শুধু মন দিয়ে ধৈর্য ধরে প্রত্যেকটা কথা আমার বোঝার চেষ্টা করো, কারণ এই চ্যাপ্টারটা খুবই বোঝার একটা চ্যাপ্টার। মুখস্থ তো করতেই হবে, কিন্তু মুখস্থের পাশাপাশি খুব ভালো করে বুঝতে হবে। যদি একবার ভালো করে বুঝে যাও, তারপরে আর কোনো অসুবিধা সারা জীবনে হবে না, ঠিক আছে। আমি আর অন্য কোনো মানে কথা বলবো না, মানে কেন ফার্স্ট ইন ইন্ডিয়া ক্লাস দেখা যাচ্ছে না। আমি একটু আগেই বললাম যে এই ক্লাসটা হয়নি, যে টপিকগুলো পেন্ডিং আছে সেই টপিকগুলো আমি একদম লাস্টে করাবো। বাড়তি কথা বলো না, যেগুলো আমি বলছি একটু মন দিয়ে কথাগুলো শোনো, কারণ আমি বারবার বলছি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তাই অন্য কথা না বলে এই চ্যাপ্টারটা ভালো করে শোনো, ঠিক আছে। চলো, এবার আমি চলে আসছি আমার পরের কথায়। কি বলবো, দেখো এটা পুরো ওয়েবসাইট থেকে এটা ওয়েবসাইট থেকে আমি পুরো জিনিসটা কেটে এনেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ যে আমাদের ওয়েবসাইট রয়েছে। যদি আমরা ইউনাইটেড নেশনের আন্ডারের এই ওয়েবসাইট দেখি, সেখানে আমরা দেখতে পাবো হোয়াট ইজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ঠিক আছে। এটা যেহেতু ওয়েবসাইট থেকে কেটে আনা, তাই জন্য এটা স্ক্রিনশট নেওয়া, ঠিক আছে। তাই জন্য আমরা এটার কোনো বাংলা দেখতে পাচ্ছি না, কারণ ওয়েবসাইটটা ইংলিশে। ওকে, আমি এটার পুরো বাংলাটা আলাদা করে বুঝিয়ে দেবো, তো কোনো চাপ নিও না। হোয়াট ইজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, দেখো কি বলেছে একটুখানি আমরা পড়ে নিই। অন 20th December 2013, 2013 সালের গল্প এটা, ঠিক আছে। একটু ভালো করে বোঝো, 2013 সালের এটা গল্প। অ্যাট দ্য 68th সেশন অফ দ্য ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের 68তম কনভেনশন বা সম্মেলন হয়েছিল, যেটা হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজিএ নামে পরিচিত। মার্চ 3, ডেটটা মনে রাখো, মার্চ 3, 3rd of March, এই দিনটাকে WWD হিসাবে ঘোষণা করা হয়েছিল। WWD মানে কি? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসাবে এই দিনটাকে ঘোষণা করা হয়। This day holds significance as the day that the Convention on the International Trade in Endangered Species of Wild Fauna and Flora, যেটাকে সাইটেস বলা হয়ে থাকে। সো আমাদের এখান থেকে সাইটেসের ফুল ফর্ম থেকে প্রশ্ন আসতে পারে। সাইটেস ফুল ফর্ম ভালো করে একটুখানি মুখস্থ রাখবে, সাইটেস ফুল ফর্ম থেকে কোয়েশ্চেন আসতে পারে। কি বললাম? Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora। এবার এখানে আমরা দুটো শব্দ পেলাম, তাই তো। একটা পেলাম হচ্ছে ফনা, একটা শব্দ পেলাম ফ্লোরা। যারা এই দুটো শব্দ সম্পর্কে অপরিচিত তাদেরকে বলে দিই, ফনা ইজ কল্ড আওয়ার প্রাণী জগৎ, ফনা বলা হয় যেটা আমাদের প্রাণী জগৎ, ফ্লোরা হচ্ছে আমাদের উদ্ভিদ জগৎ। আমাদের যে সংরক্ষণ করতে হবে, আমরা কিন্তু তোমার মানে উদ্ভিদ জগৎকেও যেরকম সংরক্ষণ করব, প্রাণী জগৎকেও সেরকম ভাবে সংরক্ষণ করব,
ঠিক আছে। 20th ডিসেম্বর কি হয়েছে? 20th ডিসেম্বর সম্মেলন হয়েছিল, ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হয়েছিল। সেখানে 3rd of মার্চ এই দিনটাকে WWD বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবার আমরা এই যে দিনটা পালন করব, এই দিনটার গুরুত্ব কি? কারণ সেই দিনকে আমরা পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে আমাদের ফনা রয়েছে মানে প্রাণী জগৎ রয়েছে এবং আমাদের ফ্লোরা রয়েছে অর্থাৎ উদ্ভিদ জগৎ রয়েছে, এই দুটোকেই প্রোটেক্ট করার কথা বলা হয়েছিল। ঠিক আছে, দ্যাটস ইট। এখান থেকে এর থেকে বেশি আর কিছু পড়ার দরকার নেই, জাস্ট এইটুকু জেনে রাখবে। এবং অবশ্যই এই যে সাইটাস এর ফুল ফর্মটা একটু মুখস্থ করে নেবে, কষ্ট হলেও একটু মুখস্থ করে নেবে। কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। ওকে, এবং এই যে স্বাক্ষরটা, এটা কত সালে স্বাক্ষর করা হয়েছিল? 1973-তে স্বাক্ষর করা হয়েছিল। এবার গল্পটা দেখো। আচ্ছা, নিচে এই বোল্ড ভাবে যেটা লেখা আছে এটা আমি পরে আবারও বলবো, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টস কনজার্ভিং হেলথ, হেরিটেজ অ্যান্ড লাইভলিহুডস। এটা হয়ে গেছে 2026 সালে। এই যে আমরা 3rd of মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেট করছি, তার থিম। ওকে, 2026 সালের থিম হচ্ছে এটা। ঠিক হ্যাঁ, ওকে। চলো এবার চলে আসি আমাদের পরের যে পেজটা রয়েছে, সেখান থেকে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যে দেখো, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এটা এসেছে 1972-তে। ঠিক আছে, 1972-তে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আনা হয়েছে। আমাদের গল্পটা না 1970-র পরপরই শুরু হয়। এই যে সংরক্ষণ করতে হবে, বিভিন্ন জায়গাকে প্রোটেক্ট করতে হবে, এর যে কনসেপ্টটা বা এই যে সচেতনতাটা, এটা যে সারা বিশ্বে গড়ে উঠেছিল, এটা মোটামুটি আমরা ধরতে পারি 1970 সালের পর থেকে, 1970-র পর থেকেই এসেছিল। কারণ 1971-এ আমরা দেখতে পাবো রামসার কনভেনশন হচ্ছে। আমি এর পরে পড়াবো তোমাদের রামসার কনভেনশন। তো আমরা দেখতে পাবো যে 1971 সালে রামসার কনভেনশন হচ্ছে, 1972 সালে এই ঘটনাটা ঘটছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আসছে, এবং এটার উপর ভিত্তি করে 1973 সালে আবার টাইগার রিজার্ভ ঘোষণা করা হচ্ছে। মানে একের পর এক এই কনজারভেশন গুলোকে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, এই সংরক্ষণ অঞ্চলগুলোকে ডিক্লেয়ার করা হচ্ছে। এবার ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা আমি একটু আগেই বললাম 3rd of মার্চ আমরা মানে ডিক্লেয়ার করা হয়েছিল, এবং এটার থিম 2026 সালের যে থিম রাখা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিম কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়, কারণ থিম থেকে আমাদের প্রশ্ন আসে। ওকে, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টস কনজার্ভিং হেলথ, হেরিটেজ অ্যান্ড লাইভলিহুড। কনজার্ভিং মানে হচ্ছে সংরক্ষণ করা। তো কি কি সংরক্ষণ করা হচ্ছে? স্বাস্থ্য, আমাদের যে হেরিটেজ সেটা। কেন হেরিটেজের কথা বলা হচ্ছে? এই যে মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টস মানে আয়ুর্বেদ চিকিৎসা, মনে করো গাছপালা যেখান থেকে ভেষজ ওষুধ তৈরি করা হতো। হ্যাঁ, এখনো দেখবে অনেক জায়গায়, অনেক পার্লারে যদি কেউ বেশি যাও বা মোটামুটি একটা আইডিয়া থাকে, দেখবে ওখানে অ্যারোমেটিক থেরাপি নেওয়া হয়। অ্যারোমেটিক থেরাপি মানে তোমাকে বিভিন্ন ভেষজ গন্ধ নেওয়া হবে, এবং তাতে আমাদের শরীরের ভেতরে যা কিছু ধরো তোমার ডিটক্সিফাই করার জন্য বিভিন্ন রকমের এরকম অ্যারোমেটিক থেরাপি করা হয়ে থাকে। ওই গন্ধটা যদি ভিতরে যায় তখন একটা হিলিং হয় ভেতর থেকে। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন রকমের পুরোনো দিনের, পুরোনো কনসেপ্টের যে সমস্ত চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেইগুলোকেই কিন্তু এখানে মেনলি ফোকাস করা হচ্ছে। ঠিক আছে, হেরিটেজ অ্যান্ড লাইভলিহুডস এগুলোই কিন্তু এখানে ফোকাস করা হচ্ছে। ওকে, কারোর কোনো বুঝতে অসুবিধা এতদূর পর্যন্ত? ম্যাম এটা কিসের থিম? এটা এই যে ওয়াইল্ড লাইফ ডে, এটার থিম 3rd of মার্চ আমরা যেটাকে সেলিব্রেট করে থাকি, এটার থিম। ঠিক আছে, ওকে। চলো এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে যে আমরা আসবো, দেখো বাঘ মামা চলে এসেছে আমাদের সাথে। তো বন্যপ্রাণী সংরক্ষণের কিছু রূপরেখা আমি এখানে তোমাদের পড়াবো। এই যে আমি তোমাদের বললাম যে ন্যাশনাল পার্ক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এবার তোমাদের মাথাটা ঘেটে যেতে পারে যে ম্যাম এতগুলো ভাগ কেন?
আমরা সারা ভারতে বলি বা বিশ্বে বলি, আমরা যদি কিছু বন জঙ্গলকে সংরক্ষণ করে নিই তাহলে আমরা একটাই নাম দিতে পারতাম, যে প্রোটেক্টেড এরিয়া বা কনজারভেশন রিজার্ভ। তাহলে আমরা এতগুলো নামকরণ কেন করেছি? একটাকে বায়োস্ফিয়ার বলছি, একটাকে ন্যাশনাল পার্ক বলছি, একটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলছি, কেন? এগুলোর মাঝে কিছু তোমার বেসিক কি বলবো কনসেপ্ট এর মধ্যে ঢুকে থাকে এবং কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, কিছু পার্থক্য রয়েছে। আমাদেরকে এই পার্থক্যগুলো একটু একটু করে বুঝতে হবে। চলো পার্থক্যগুলো আমরা একটু একটু করে জানি। ফার্স্টেই বলি, আমাদের দু রকমের কনজারভেশন হয়ে থাকে, রাইট? দু রকমের কনজারভেশন হয়, একটা হলো ইন সিটু কনজারভেশন, আরেকটা বলা হয় এক্স সিটু কনজারভেশন। ওকে, যদি পরিবেশ কেউ ভালো ছিলে এরকম স্কুলে থেকে থাকো তাহলে তারা এই জিনিসগুলো পড়ে থাকবে। পরিবেশ বিদ্যা বলে আমাদের যে চটি একটা বই হতো, সেখানে কিন্তু এই কনসেপ্ট গুলোকে আমাদের পড়ানো হতো, কিন্তু তখন আমরা ফাঁকিবাজ ছিলাম, তখন আমরা এগুলো পড়তাম না, তাই জন্য এখন গিয়ে আমাদেরকে এগুলো পড়তে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে আলাদা করে। দেখো, ইনসিটু মানে হচ্ছে যার মধ্যে এই জিনিসগুলো ইনক্লুডেড, ন্যাশনাল পার্ক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, মানে যেখানে ন্যাচারালি গাছপালা থেকে শুরু করে প্রাণী, যে সমস্ত ওয়াইল্ড লাইফ রয়েছে, বন্য প্রাণী রয়েছে, তাদেরকে তাদের ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যেই সংরক্ষণ করা হচ্ছে, সেইগুলো আমাদের ইন সিটুর মধ্যে যাবে, যেটাকে বলা হয় অন সাইট। ঠিক আছে, যেখানে তারা যেখানে বসবাস করে সেখানে রেখেই তাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। বাট কিছু কিছু এক্স সিটু মানে অফ সাইটের মধ্যে কিছু জিনিসপত্র পড়ে, যেরকম ধরো অ্যাকোয়ারিয়াম হতে পারে, কোনো বোটানিক্যাল গার্ডেন হতে পারে, কোনো জুওলজিক্যাল পার্ক হতে পারে, যেগুলো যেখানে ভীষণভাবে বিপন্ন বা ভীষণভাবে এক্সটিংক্ট, মানে আর হয়তো পাওয়াই যাচ্ছে না, ভীষণই বিরল, হয়তো সারা পৃথিবীতে সংখ্যায় একটা বা দুটো আছে এরকম কোনো প্রাণী বা উদ্ভিদ, তাদেরকে আমাকে তাদের যে ন্যাচারাল হ্যাবিটেট সেখান থেকে তুলে এনে এরকম একটা জায়গায় পুরো ডিরেক্ট নজরাধীনে রেখে তাদেরকে আমায় প্রোটেক্ট করতে হবে। না হলে পরে আমরা কিন্তু, ধরে রাখো যে কোনো একটা গাছ, কোনো একটা হরিণ, সেই গাছটা ভীষণই বিরল, ভীষণই বিপন্ন প্রজাতির একটা গাছ, ও একটাই হয়তো সারা বিশ্বে দেখতে পাওয়া গেছে, এবার একটা হরিণ এসে সেই গাছটাকে মুড়িয়ে খেয়ে নিল, তাহলে কি হয়ে গেল? সারা বিশ্বে পুরো গাছটাই বিলুপ্ত হয়ে গেল। কিন্তু সেটা হয়তো খুব ইম্পর্টেন্ট একটা গাছ, আমাদের ভীষণই মানে ওখান থেকে ধরে রাখো কোনো ভেষজ ওষুধ তৈরি হয়, তো সেই গাছটাকে সংরক্ষণ করা দরকার। তাই জন্য যাতে বাকি সমস্ত আক্রমণ থেকে আমরা সেই বস্তুটিকে, বা সেটা গাছ হতে পারে বা কোনো প্রাণীও হতে পারে, হোয়াট এভার, সেটাকে যাতে রক্ষা করতে পারি, তাই জন্য তাদেরকে অফ সাইটে নিয়ে আসা হয়। ঠিক আছে, অফ সাইটে নিয়ে আসা হয় এবং সেটাকেই বলা হয় এক্স সিটু। তো আমরা মূলত আজকে এক্স সিটু নিয়ে কথা বলবো না, আজকে আমরা ইন সিটু নিয়েই কথা বলবো। এক্স সিটু থেকে খুব একটা পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে না, জাস্ট আমি তোমাদেরকে জাস্ট মানে পার্থক্যটা বোঝানোর জন্য বলে দিলাম যে কোনটাকে কি বলা হয়। এবার আমরা ইনসিটু নিয়েই কথা বলবো। ইনসিটুর মধ্যে আমাদের এই ভাগগুলো পড়ছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো, বলেছে বন্যপ্রাণী এবং জীব বৈচিত্র্যকে তাদের নিজস্ব প্রাকৃতিক মানে আবাসনে বা আবাসে রেখে বা তাদের ন্যাচারাল হ্যাবিটেটে রেখে সংরক্ষণ করা, এবং এটা সমগ্র ইকোসিস্টেমকেই কিন্তু সুরক্ষিত করছে। ঠিক আছে, চলো এবার আমরা জানবো হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক কাকে বলে। ফার্স্ট আমরা ন্যাশনাল পার্ক সম্পর্কে জেনে নিই। যেখানে কঠোরভাবে কোনো এলাকাকে যদি আমি সুরক্ষিত করি, ঠিক আছে, কঠোরভাবে সেখানে আমি কোনো এলাকাকে সুরক্ষিত করলাম, যেখানে আমাদের কোনো রকম মানুষের হস্তক্ষেপ হবে না, নো হিউম্যান অ্যাক্টিভিটি, কোনো মানুষ সেখানে গিয়ে কিছু মানে কারসাজি করা সেগুলো করা যাবে না, ফিক্সড বাউন্ডারি থাকবে তার একটা, ঠিক আছে, তার একটা একদম ফিক্সড বাউন্ডারি থাকবে, এবং হলিস্টিক ফোকাস, মানে কোনো নির্দিষ্ট প্রাণী নয় বরং পুরো প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এই ন্যাশনাল পার্কে। তাহলে ন্যাশনাল পার্ক বলতে আমরা কি বুঝছি? যেখানে পুরোপুরি প্রোটেক্টেড, বন্য প্রাণী থেকে শুরু করে বন্য গাছপালা, যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ থাকবে না, যেখানে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে এদেরকে সংরক্ষণ করা হচ্ছে, এবং যেখানে কোনো নির্দিষ্ট প্রাণী
নয়, সেখানে পুরো প্রাকৃতিক পরিবেশটাই সংরক্ষিত হচ্ছে, প্রাণীর সাথে সাথে গাছপালা, সাথে সাথে সেখানকার ক্লাইমেট, সেখানে সমস্ত কিছু, সেখানে ধরে রাখো কিছু জলাভূমি রয়েছে, সেটা প্রত্যেকটা কিছুকে সেখানে সংরক্ষণ করা হচ্ছে, ঠিক আছে, পুরো ইকোসিস্টেমটাকে। আচ্ছা, ভারতে বর্তমানে যদি আমরা দেখি তো ন্যাশনাল পার্কের সংখ্যা কতগুলো? এখন 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে আমরা যদি দেখি তো টোটাল 107টা ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাবো। এবার এটা আমি বলে দিই প্রত্যেককে, স্ট্যাটিক পোর্শন তো আমরা পড়ছি, ভালো কথা, কিন্তু আমাদের এই যে নাম্বারস গুলো, এগুলো কিন্তু আপডেট হতে থাকে। মানে এখন 2026 জুন মাসের আজকে হয়ে গেল আমাদের 19 তারিখ, 19 তারিখে দাঁড়িয়ে আমি 107টা ন্যাশনাল পার্ক হয়তো বলছি, হয়তো আগামী দিনেই আরেকটা নতুন ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করা হয়ে গেল, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গাটাতে একটু আপডেটেড রাখতে হবে নিজেকে, যদি ভবিষ্যতে কোনো কিছু অ্যাডেড হয় সেগুলোকে অ্যাড করে নিতে হবে। তাই জন্য বলি স্ট্যাটিক জিকে খুব ভালো কথা, কিন্তু স্ট্যাটিক জিকেও সবসময় স্ট্যাটিক থাকে না, তার কিছু কিছু জিনিস কিন্তু পার্ট চেঞ্জ হতে থাকে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সেগুলোকে তৈরি করে নিতে হবে। তো আমাদের টোটাল এখনো পর্যন্ত 107টা ন্যাশনাল পার্ক আমরা সারা ভারতে দেখতে পাবো। এবার এগুলো আমি অবশ্যই বলবো, প্রথম কোনটা ন্যাশনাল পার্ক, সব থেকে বড় ন্যাশনাল পার্ক কোনটা, সব থেকে ছোট কোনটা, এই সমস্ত কিছু আমি ডিটেলে তোমাদেরকে বলবো, তো কোনো চাপ নিও না। এবার চলে আসি আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হলো একটা নির্দিষ্ট প্রজাতি বা আবাসস্থল রক্ষার জন্য একটা নির্ধারিত এলাকা দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে কিছুটা হলেও নমনীয়তা রয়েছে, মানে পুরোপুরি কঠোরভাবে নিষিদ্ধ নয়, কঠোরভাবে সেখানে আমি কোনো নিয়ম জারি করছি না, একটু সেটা ফ্লেক্সিবল ন্যাশনাল পার্কের থেকে, ঠিক আছে। সেই জায়গাটাকে আমরা বলবো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে মানুষের কার্যকলাপ বা মানুষের হস্তক্ষেপ লিমিটেড কিছুর জন্য অ্যাপ্লিকেবল, মানুষ কিছুটা দূর হলেও যেতে পারে সেখানে নিয়মিত, মানে সেখানে ধরে রাখো আশেপাশে কোনো ট্রাইবাল এরিয়া রয়েছে, যেরকম সুন্দরবনে হয়, সুন্দরবনের কিছুটা জায়গা পর্যন্ত গাছ কাটা থেকে শুরু করে, সেখানে কাঠ সংগ্রহ করা থেকে শুরু করে, মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করা থেকে শুরু করে, এরকম কিছু কিছু জীবন ধারণের জন্য মানুষের কার্যকলাপ কিছুটা অ্যালাউ করা হয়, সেই জায়গাটা হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ছে। এবং যদিও ফ্লেক্সিবল বাউন্ডারি, এর যে সীমানাটা রয়েছে সেটাও সুনির্দিষ্ট, কিন্তু এমন নয় যে তুমি সেই সীমানা লঙ্ঘন করতে পারবে না, করতেই পারো, কিন্তু তোমাকে আবার ফেরত আসতে হবে অবভিয়াসলি, কারণ তুমি যদি সীমানা লঙ্ঘন করে অনেক দূর বনের জঙ্গলে গভীরে চলে যাও তাহলেও হবে না, কিছুটা দূর পর্যন্ত তুমি যেতে পারো, কিন্তু আবার তোমাকে সেই বাউন্ডারির মধ্যে ফিরে আসতে হবে। স্পেসিস ফোকাস যেটা, সেটা হচ্ছে এখানে বিপন্ন প্রাণী এবং পাখি সংরক্ষণ, এই দুটোর উপরেই জোর দেওয়া হয়। এখানে কিন্তু পুরো ইকোসিস্টেমটাকে রক্ষা করা হচ্ছে না, যেটা আমরা ন্যাশনাল পার্কে দেখলাম। এখানে মূলত আমাদের বিপন্ন প্রাণী আর পাখি এই দুজনকেই সংরক্ষণ করা হচ্ছে। বিপন্ন পাখি প্রাণী মানে যেগুলো এন্ডেঞ্জার্ড স্পেসিস, তাদেরকেই সংরক্ষণ করা হচ্ছে। যারা ইংলিশে আছো তাদেরকে বলে দিলাম। আইইউসিএন ক্যাটাগরি আমি সমস্ত বলে দেবো, আইইউসিএন কি, আইইউসিএন এর ফুল ফর্ম কি, আইইউসিএন কি খায় না মাথায় দেয়, তার মধ্যে কি কি আছে সব বলবো, চিন্তা করো না, ঠিক আছে, একদম চিন্তা করো না, ওকে। ঠিক আছে, টোটাল যদি আমি বলি তো টোটাল আমাদের ভারতের মধ্যে 573টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আমি আবারও বলছি 2026 জুন মাসে দাঁড়িয়ে আমি কিন্তু এই কাউন্টিংটা দিচ্ছি, এটা পরবর্তীকালে বাড়তেও পারে। তো 2026 দাঁড়িয়ে আমি 573টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কথা বললাম, যেটা টোটাল দেশের আয়তনের 3.73%। ওকে, ক্লিয়ার। এবার চলে আসি হচ্ছে পরের প্রশ্নে। দেখো এখানে মূলত ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই দুটোর মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা এখানে দেখিয়েছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দেখো বলেছে সীমিত অনুমতি আছে, খুব বেশি আমাদের নেই, যেটা আমি একটু আগেই বললাম। হিউম্যান অ্যাক্টিভিটি ন্যাশনাল পার্কে সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আমি পাখি বা
প্রাণী রক্ষার ক্ষেত্রে বলি, তাহলে নির্দিষ্ট পাখি বা প্রাণী রক্ষা করা হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, ন্যাশনাল পার্কে সেখানে সম্পূর্ণ ইকোসিস্টেমটাকে রক্ষা করা হচ্ছে। এখানে যেটা বাউন্ডারি সেটা নির্দিষ্ট নয়, বাট এখানে আইনত নির্দিষ্ট, এখানে কিন্তু আইনের একটা বিষয় রয়েছে। ওকে, এখানে দেখো বলেছে পাবলিক অ্যাক্সেস বা সাধারণ মানুষ মানে আমি তুমি টুরিস্টরা তারা কি যেতে পারবে? তো এখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে সাধারণত উন্মুক্ত, হ্যাঁ যাওয়া যায়, বাট ন্যাশনাল পার্কের মধ্যে দেখো পর্যটন ছাড়া উন্মুক্ত নয়, পর্যটকরা যেতে পারে বাট বাকিরা যেতে পারবে না। পর্যটকরা যাবে, দেখবে, চলে আসবে, এমন নয় যে ওখানে গিয়ে থেকে গেল না। কিন্তু আইন মানে অবভিয়াসলি ন্যাশনাল পার্কে প্রবেশ করার আগে তোমাকে একটা সাইন করায়, ঠিক আছে, একটা আইনে পেপারে তোমাকে সাইন করাবে, ওটাকে বলা হয় বন্ডে সাইন করায়, ঠিক আছে। আচ্ছা, ন্যাশনাল পার্কে উন্নীত করা যায় কি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে? ইয়েস যায়। আপগ্রেডিং যদি আমি করি তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে আমি যদি সেরকম বুঝি তো এটাকে কিন্তু আমি ন্যাশনাল পার্কের আওতাভুক্ত করতে পারি। বাট ন্যাশনাল পার্ক হিসেবে যেগুলো অলরেডি ডিক্লেয়ার্ড সেগুলোকে আমরা ডাউনগ্রেড করতে পারবো না, মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে নামিয়ে আনতে পারবো না, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে সবসময়। আমি সুন্দরবনের এক্সাম্পল সবসময় দিয়ে থাকি, কারণ সুন্দরবন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটাকে একাধারে ন্যাশনাল পার্ক, একাধারে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, একাধারে বায়োস্ফিয়ার রিজার্ভ, একাধারে টাইগার রিজার্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার সাথে সাথে এটাকে আবার রামসার সাইট, মানে সমস্ত কিছু একসাথে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সুন্দরবনকে। তো সুন্দরবন হচ্ছে এমনই একটা জায়গা। তো এটা ভাবার কোনো কারণ নেই যে যে জায়গাটা আমার ন্যাশনাল পার্ক সেই জায়গাটা আমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হতে পারবে না, বা সেই জায়গাটা আমার বায়োস্ফিয়ার রিজার্ভ হতে পারবে না। হতেই পারবে, একটা জায়গা একে অন্যের সাথে কিন্তু ওভারল্যাপ করতেই পারে। তো এই কনসেপ্টটাকে কিন্তু ক্লিয়ার রেখো, ঠিক আছে। চলো নেক্সট চলে আসি। নেক্সট বলেছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ লাইক একটা আমব্রেলা, ছাতার মতো। কেন? দেখো, একটা বিশাল ল্যান্ডস্কেপ যা জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নকেও কাজ মানে দেখে। তাই জন্য বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কিন্তু ম্যাব প্রজেক্টকে নিয়ে আসা হয়েছিল। দেখো, ন্যাশনাল পার্কে আমরা দেখতে পাচ্ছি পুরো ইকোসিস্টেমটাকে রক্ষা করা হচ্ছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এন্ডেঞ্জার্ড কিছু স্পেসিস সেগুলোকে রক্ষা করা হচ্ছে। বাট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এমন একটা বিষয় যেখানে এই পুরো ইকোসিস্টেম তো রয়েছে, তার সাথে সাথে মানুষ যারা ওই জঙ্গল বা ওই অরণ্যকে ঘিরে যাদের বসবাস, তাদের সামাজিক উন্নয়ন, তাদের অর্থনৈতিক উন্নয়ন, এটাকেও কিন্তু রাখা হয় বা দেখা হয় বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে। সো এটা একটা বড় আমব্রেলার মতো, যেখানে আমরা মানুষের জিনিসপত্র মানে মানুষের জীবন ধারণও দেখতে পাবো, তার সাথে সাথে ওয়াইল্ড লাইফের জীবন ধারণও দেখতে পাবো, ঠিক আছে। এবং দেখো, এখানে হলিস্টিক অ্যাপ্রোচের কথা যদি আমি বলি তাহলে এটা ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারির চেয়ে আরো অনেক বড় 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 এলাকা। ওকে, হিউম্যান কোএক্সিস্টেন্স একদমই তাই, এটাতে আমরা লক্ষ্য করি, কারণ এখানে যেরকম বন্যপ্রাণী রয়েছে সেরকম ভাবে এখানে ট্রাইবাল এরিয়া বা মানুষ তারা কিন্তু বসবাস করছে। মানুষ এবং প্রকৃতির সহাবস্থান কোএক্সিস্টেন্স আমরা এখানে দেখতে পাবো। জোনড আর্কিটেকচার, সম্পূর্ণ এলাকাটি 3টে সুনির্দিষ্ট জোনে বিভক্ত করা থাকে। এইবার আমরা জানবো যে বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে এই যে 3টে সুনির্দিষ্ট জোন সেগুলো কি কি, ঠিক আছে, সেগুলো কি কি। এখনো পর্যন্ত টোটাল আমরা যদি দেখি ভারতের মধ্যে 18টা তোমার এই বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আবার 12টা বায়োস্ফিয়ার রিজার্ভকে ম্যাপ প্রজেক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে, সেটা আমি পরে বলছি। বাট এইটুকু জেনে রাখো, সারা ভারতের মধ্যে টোটাল 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা এখন আবারও বলে দিচ্ছি, জুন মাস 2026-এ দাঁড়িয়ে বলছি, ঠিক আছে, দেখতে পাওয়া যায়। ওকে, এবার চলে আসো হচ্ছে এই যে 3টে জোনের কথা বললাম, খুব সুন্দর ছবি দিয়ে বলে দেওয়া আছে। দেখো, এই 3টে জোন এবার কি কি আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এতদূর পর্যন্ত যে আমি বললাম কোনো অসুবিধা নেই তো? এতদূর পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই? এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে সব বলে দেবো দিশা। ওকে, বুঝতে পেরেছো সবাই? সব ইংলিশে আছে, ঠিক আছে। চলো এইবার দেখো, এই যে 3টে জোন আমাদের রয়েছে, কোর এরিয়া, বাফার এরিয়া এন্ড ট্রানজিশন জোন। কোর জোন যেটা, সেটা সম্পূর্ণ প্রোটেক্টেড,
সম্পূর্ণ সুরক্ষিত। এই যে সংঘমিত্রা ইংলিশে রয়েছে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, সবকিছু পেয়ে যাবে ইংলিশে। আচ্ছা, কোর এরিয়া যেটা, সেটা আমি বলছি সম্পূর্ণ সুরক্ষিত, মানুষের প্রবেশ এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। কেবলমাত্র গবেষণার জন্য যদি কেউ যায়, কোনো জুওলজিস্ট গেল গাছপালা নিয়ে গবেষণা করবে, সরি প্রাণী নিয়ে গবেষণা করবে, কোনো বোটানিস্ট গেল গাছপালা নিয়ে গবেষণা করবে, সো তারা গবেষণার জন্য যতটুকু দরকার তারা করতে পারে। অনেকেই হয়তো রিসার্চ পেপার নিয়ে আসে, অনেকে অনেক স্কুল কলেজ বা যারা এক্সকারশনে যায় তারা আসতে পারে, বাট সেগুলো কিছু টাইমের জন্য, পুরো সারা জীবনের জন্য তারা কিন্তু সেখানে থাকে না। তো কিছু টাইমের জন্য তাদের কার্যকলাপ বা তাদের হস্তক্ষেপ আমরা করতে দিতে পারি। বাট ওই যে বললাম, কোর জোন ইজ লাইক ন্যাশনাল পার্ক। এখানে কিন্তু বন্য প্রাণী বলো, তাদেরকে তাদের মতো করে রাখা হয়। এখানে আমরা কোনোভাবেই মানে ইনফ্যাক্ট কি, এখানে বন্য প্রাণ মানে বন্য দপ্তর যারা রয়েছে তারাও কিন্তু এখানে প্রবেশ করে না। মানে এখানে পুরোপুরি যে আদিম ব্যবস্থাটা রয়েছে না, একদম প্রাচীন যুগে যেরকম ভাবে বন্য প্রাণীরা থাকতো, যেরকম নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা থাকতো, ঠিক সেই রকম পুরো ন্যাচারাল ব্যাপারটাকে, ওখানে ন্যাচারাল ফ্লেভারটাকে কোর জোনের মধ্যে রাখা হয়েছে। ওখান দিয়ে কোনো রকম কোনো উড়োজাহাজ যায় না, কোনো ড্রোন যায় না, কিছু যায় না, ওই জায়গাটা পুরোপুরি ওদের নিজের মতো। ওকে, তো দ্যাট ইজ কল্ড কোর জোন। ওকে, তারপরে আসছে এই যে এই জায়গাটা হচ্ছে আমার কোর জোন, লকড এরিয়া দেখতে পাচ্ছ। এখান থেকে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি অরেঞ্জ লাইনের দিকে, যেই অরেঞ্জ লাইনটা হচ্ছে আমার বর্ডার এরিয়া, কারণ এখানে রয়েছে মানুষের বসতি, এখানে রয়েছে মানুষের বসতি। তো আমি যদি এই জঙ্গলের মাঝখান থেকে মানুষের বসতির দিকে হাঁটতে হাঁটতে যাই, তাহলে আমাকে যে জায়গাটা পেরিয়ে যেতে হবে সেই জায়গাটা হলো বাফার বা বাফার জোন বলা হয় সেই জায়গাটাকে। কোর জোনকে পুরো ঘিরে রয়েছে এই বাফার জোন। এই জায়গাটাতে আমাদের বিভিন্ন রকম ইকো ফ্রেন্ডলি কাজকর্ম হয়ে থাকে, পরিবেশ বান্ধব কাজকর্ম এখানে হয়, গবেষণা হতে পারে, তারপর ইকো ট্যুরিজম এখানে হতে পারে। এই যে দেখবে বিভিন্ন রকম জঙ্গলে জিপ সাফারি করতে বেরোয় না, পর্যটকদের নিয়ে জিপে করে সাফারি করতে যায়, তো সেটা করা হতে পারে। সেটা আমাদের কিন্তু এই বাফার জোনের মধ্যেই হয়, কখনো কোর জোনের মধ্যে নিয়ে আসা হয় না। এখানে বড় বড় কাঁটা তার দিয়ে বেড়া থাকে এবং বন দপ্তর সেই হাতে বন্দুক ফন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, এবং এখানে দেখবে এরকম টাওয়ার করা থাকে, সে টাওয়ারে উঠে তুমি জঙ্গলটাকে দেখতে পারো, উঁচু থেকে জঙ্গলটাকে দেখতে পারো। এই সিস্টেমটা এখানে থাকে। তোমরা যদি কখনো কোনো জঙ্গল সাফারি কি কেউ গেছো, কেউ কি গেছো, তাহলে তারা রিলেট করতে পারবে। আমি যেরকম ডুয়ার্স গেছিলাম যখন, তখন আমি করেছি জঙ্গল সাফারি। আচ্ছা, ওকে ওকে, অনেকেই বলছে গেছি, একদম। সুদেশনা, আন্দামান ইজ পুরোপুরি ডিফারেন্ট, আন্দামানের সাথে এটার কোনো তুলনা করো না। ইয়েস, আমি গেছিলাম। অ্যান্ড আমি গিয়ে মানে আমি একটু ছোটই তখন, আমি বাবা মার সাথে গেছিলাম এবং আরো অনেক গ্রুপ ছিল। এবার আমি ছোটবেলা থেকে খুব অ্যাডভেঞ্চার পছন্দ করি, এবং আমি প্রচন্ড মানে ওই কিছু রিস্ক নেব লাইফে, বা কিছু রিস্কি কিছু কাজ করব, এগুলো আমার খুব ভালো লাগে। মানে আমার এখনো ইচ্ছা আছে যে সব থেকে হায়েস্ট জায়গা থেকে বানজি জাম্পিং করার। তো ঠিক আছে, সেগুলো আলাদা, বাদ দিলাম। এবার আমি যে টাইম বা স্লটটা বুক করেছিলাম বাবার কাছে খুব বায়না করে, সেটা হচ্ছে সন্ধেবেলা স্লট। সন্ধে ওদের লাস্ট যে সাফারিটা নিয়ে যায় সেটা হচ্ছে ওই 5:30, 5টা 5:30টার সময় করে ওদের লাস্ট সাফারি নিয়ে যায়, কারণ 7টার বেশি জঙ্গলের মধ্যে থাকতে দেয় না, 6টা বা 7টা এরকম, তার বেশি থাকতে দেয় না জঙ্গলের মধ্যে, ঠিক আছে। এবার গেছি, গিয়ে তো ঘুরেছি, ভাল লেগেছে, সুন্দর হয়েছে জিনিসটা। দিয়ে তারপর যখন ফেরার সময় হঠাৎ করে দেখলাম ড্রাইভার যিনি ছিলেন তিনি বললেন যে পুরো গাড়ি স্টপ করে দেওয়া হলো হঠাৎ করে, এবং তিনি বললেন সবাই চুপ করে বসো, একটাও আওয়াজ করো না, একটাও আওয়াজ করবে না। কি হয়েছে কি হয়েছে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে পুরো
বিরাট বিরাট বাইসন, বাইসন মানে বোঝো তো, বন্য মহিষ যেগুলো হয়, বুনো মহিষ, এবং ওদের ওদের শিঙে যা জোর থাকে, ওরা ওই বড় বড় জিপ শিং দিয়ে উল্টে দেবে, মানে এরকমই নাড়ি ভুড়ি বের করে দেবে, মানে বিভৎস ওদের গায়ে জোর থাকে, তো তাদেরকে বলা হয় বাইসন। তো সেই বাইসন পুরো দল, পুরো দল তারা এসে গেছে আমাদের জিপের সামনে, এবং আমাদের পিছনে আরো 5-6টা জিপ ছিল, সবার লাইট নিভিয়ে সবাই চুপচাপ জাস্ট পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, মানে পুরো পিন ড্রপ সাইলেন্স সেই জায়গাটা, ঝিঝি পোকা ডাকছে, বাইসনদের আওয়াজ, তাদের পায়ের আওয়াজ, এবং দূরে হাতির আওয়াজ শোনা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। অ্যান্ড সিরিয়াসলি ভীষণ থ্রিলিং। এবং ওরা ওখানে আসে, ওরা ওখানে নিজেদের মতো জল খায়, খাবার খায়, গাছের মধ্যে তারা খাবার টাবার খায়, দিয়ে রাস্তাটা পেরিয়ে তারা আবার যখন চলে যায় তখন একটা একটা করে জিপ উইদাউট গাড়ি স্টার্ট না নিয়ে, ওদের জিপে একটা কিছু আলাদা পদ্ধতি থাকে যেগুলো কিছুটা ডিস্টেন্স তুমি উইদাউট স্টার্ট গাড়িটাকে নিয়ে যেতে পারবে, মানে সেফ ডিস্টেন্স পর্যন্ত নিয়ে গিয়ে তারপর গাড়িতে স্টার্ট দিয়ে হালকা করে বেরিয়ে যায়। মানে এই জিনিসটা একটা বিভৎস সুন্দর জিনিস যেটা আমার লাইফে ঘটেছিল। অ্যান্ড জাঙ্গল সাফারি একটা আলাদাই থ্রিল, মানে খুব ভাল লাগবে যদি কারোর এরকম অ্যাডভেঞ্চার পছন্দ হয়। ঠিক আছে, ওকে রাজশ্রী, বাহ, রাজর্ষি, ওকে। প্লিজ এই বই সাজেস্ট বা যে জিনিসগুলো এগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপে বলো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এবার চলে আসো আবার আমাদের একটু গল্প থেকে আমরা পড়াশোনায় ফিরে আসি। এখানে দেখো বাফার জোনের কথা বলা হলো, যেটা আমি বললাম যে যেখানে আমরা টুরিস্টরা যেতে পারি, বাট কোর জোনের মধ্যে অ্যালাউ আমাদের করবে না। ট্রানজিশন জোন যেটা বাইরের অংশ, এই জায়গাটা, এই অরেঞ্জ লাইনের জায়গাটা দেখো, এখানে ঘর বাড়ির ছবি দেওয়া আছে, ট্রাক্টরের ছবি দেওয়া আছে, মানে এই জায়গাটাতে আমাদের কৃষিকাজ হতে পারে, এই জায়গাটায় আমাদের বিদ্যালয় স্থাপন হতে পারে, এই জায়গাটায় আমাদের রিসার্চ সেন্টার থাকতে পারে, এই জায়গাটায় আমাদের ট্যুরিজম থাকতে পারে, সবকিছু থাকতে পারে। এই জায়গাটা হলো পুরোপুরি মানুষের ব্যবহৃত জায়গা, মানুষ এখানে তার হস্তক্ষেপ করতেই পারে। তো এই ট্রানজিশন জোন হচ্ছে এটা। তার মানে আমরা কি দেখলাম, একদম মাঝে যেটা সেটা হচ্ছে আমাদের কোর জোন লাইক ন্যাশনাল পার্ক, তারপরের যে জোনটা সেটা হচ্ছে আমাদের এই হালকা সবুজ কালারের জোনটা হলো বাফার জোন, এবং কোর জোন থেকে ট্রানজিশন জোন যাওয়ার মাঝে আমাকে এই বাফার জোন পেরিয়েই যেতে হবে, আর একদম বর্ডার এরিয়াটা হয়ে যাচ্ছে আমাদের ট্রানজিশন জোন। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা দেখে রাখলাম। নেক্সট চলে আসো, চলো পরেরটা কি বলছে। আচ্ছা, আমি এখানে কিন্তু ইংলিশেও দিয়ে দিয়েছি, তো ইংলিশের বাচ্চারা যারা আছো তারা কান্নাকাটি করো না, ইংলিশে পেয়ে যাবে। ওকে, এবার আমরা চলে আসবো একটু ম্যাপ প্রোগ্রামটাকে বুঝবো। ঠিক আছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার যে প্রোগ্রামটা রয়েছে সেটাকে এবার আমরা একটু বুঝে নিই। দেখো, এটা আমাদের এসেছে 1971-এ, 1971 সালে ইউনেস্কো থেকে এই ম্যাপ প্রোগ্রামটাকে চালু করা হয়েছিল। এটা একটা বৈজ্ঞানিক কর্মসূচি আমরা বলতে পারি, সাইন্টিফিক একটা প্রোগ্রাম। ওকে, এটাকে নিয়ে আসা হয়েছিল। সাইন্টিফিক বেসিস কেন বলা হচ্ছে, কারণ এখানে মানুষ এবং পরিবেশের মধ্যে যে একটা সম্পর্ক এবং একটা ইন্টারঅ্যাকশন, সেইটা যাতে ঠিকঠাক ভাবে বজায় থাকে, এবং সেটা যাতে একটা সাইন্টিফিক লজিক তৈরি করে সেটাকে মেনটেন করা যায়, তার জন্যই কিন্তু এই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে। একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করা, সারা বিশ্বের রিসার্চ গুলোকে একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের অধীনে নিয়ে আসা, এবং তার সাথে সাথে সাস্টেনেবিলিটি অর্থাৎ জীব বৈচিত্র্য রক্ষার সাথে সাথে দারিদ্র দূরীকরণ এবং তার সাথে ডেভেলপমেন্ট গোল, এই প্রত্যেকটা জিনিসকে সংরক্ষণ করা। ওকে, এবং অবশ্যই জেনে রাখো, আমাদের টোটাল যে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ বললাম, তার মধ্যে 12 হবে না, এখন সংখ্যাটা 13 হয়ে গেছে, 13 হয়ে গেছে। ঠিক আছে, টোটাল 13টা ইউনেস্কো ম্যাপ আমরা দেখতে পাই। ওকে, তো আমরা কি কি ম্যাপ প্রজেক্টের মধ্যে দেখতে পাই সেগুলোকে একটু জেনে নেব। এই দেখো, প্রোটেকশন অফ প্লান্ট, অ্যানিম্যাল অ্যান্ড মাইক্রোবিয়াল ডাইভার্সিটি, যেখানে আমরা গাছপালা, পশু পাখি এবং তার সাথে যে মাইক্রোবিয়াল মানে মাইক্রোবস থাকে, যেগুলো অণুজীব বলা হয় যেগুলোকে, সেগুলোকেও আমরা প্রোটেকশন দিয়ে থাকি। ওকে, এবং এখানে অবভিয়াসলি আমাদের সাস্টেনেবিলিটি বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করা হচ্ছে। এখানে আমরা রিসার্চ, মনিটরিং মানে গবেষণা, পর্যবেক্ষণ এগুলো করব, এবং এডুকেশন
এই পারপাজে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। কারা ডিক্লেয়ার করেছিল? ইউনেস্কো থেকে ডিক্লেয়ার করা হয়েছিল ম্যাপ প্রজেক্টকে কত সালে? 1971-এ। এবং আমাদের টোটাল 18টি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে 13টা আমরা এখন ইউনেস্কোর আন্ডারে, ম্যাপের আন্ডারে দেখতে পাবো। এবার চলে আসো লিস্টে। টোটাল যে 13টা আমাদের ইউনেস্কো স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে বা ম্যাপ প্রজেক্ট রয়েছে সেগুলো এখানে বলে দেওয়া আছে। ফার্স্টেই দেখো রয়েছে নীলগিরি। নীলগিরি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখবে নীলগিরির নাম তোমরা পাবে। কেন? এই যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা তিনটে স্টেটের বর্ডার সীমান্তে অবস্থিত। এটা কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য। তিনটে স্টেটের বর্ডার সীমান্তে অবস্থিত, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা। কি বললাম? নীলগিরি, ঠিক আছে। গালফ অফ মান্নার, যেটাও তামিলনাড়ুতে অবস্থিত। সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল 2001। নন্দা দেবী, উত্তরাখণ্ড 2004। নকরেক, মেঘালয় 2009। পাঞ্চমারি, মধ্যপ্রদেশ 2009। সিমলিপাল, ওড়িশা 2009। এগুলো দেখে রাখবে। টোটাল 13টার চার্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। লাস্ট যেগুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। লাস্ট যেটা করা হয়েছে কোল্ড ডেজার্ট, যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, 2025 সালে এটাকে ম্যাপ প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে। এই যে বললাম তুতান ম্যাপ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, যেখানে মানুষ, বন্যপ্রাণী এবং তার সাথে মাইক্রোবস মানে অণুজীব সবকিছুকে সংরক্ষণ করা হচ্ছে, সেটা। ট্রানজিশন জোন আর নর্মাল এরিয়ার মধ্যে পার্থক্য কি? জঙ্গলের ধারের বাড়ি আর কংক্রিটে তৈরি বাড়ি, এইটা যেটা ডিফারেন্স সেটাই। যেখানে দেখবে রিসোর্ট গুলো তৈরি হচ্ছে। হ্যাঁ ভাই, তোমরা ক্লাসে শুরুর থেকে কেন জয়েন করো না? সুস্মিতা, শুরুতেই আমি বলে দিলাম কি কি পেন্ডিং টপিক আছে, আগের দিনের ক্লাস হয়েছে নাকি। প্লিজ আগে আমার একদম রেকর্ডিং যখন পাবে ক্লাসের শুরুটা দেখে নিও। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে এতদূর পর্যন্ত ক্লিয়ার সকলের কাছে নিশ্চয়ই। এবার কিভাবে এই প্রত্যেকটা জিনিস একে অন্যের সঙ্গে মানে তোমার সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড শুনতে না পেলে একবার বেরিয়ে গিয়ে আরেকবার জয়েন করো, তোমার নেটের প্রবলেম করছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এই বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং বলতে পারো যে ন্যাশনাল পার্ক, এরা কিভাবে কাজ করছে। যারা বললে অভয়ারণ্য কি? অভয়ারণ্য হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে। একটা বিশাল ছাতার মতো বললাম আমি বায়োস্ফিয়ার রিজার্ভ, যার মধ্যে ন্যাশনাল পার্কও থাকবে, যার মধ্যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও থাকবে। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এরকমই, যেখানে আমরা সমস্ত কিছু দেখতে পাবো। বায়োস্ফিয়ার রিজার্ভকে যদি আমি পুরো একটা আমব্রেলা ধরি, তার মধ্যে আমরা ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছি। কিছুটা ন্যাশনাল পার্কের কিছুটা এরিয়া আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে পড়তে পারে, পুরোটা নয়। মানে আমরা যদি ওই বলে না ওই আমাদের ডায়াগ্রাম যদি আমরা দেখি, তো বায়োস্ফিয়ার রিজার্ভ, তার মধ্যে আমরা ন্যাশনাল পার্ক দেখতে পাই। ন্যাশনাল পার্কের কিছুটা এরিয়া আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখতে পাই। এটা হয়ে যাচ্ছে আমাদের ডায়াগ্রাম, যেটা সেটা ভেন ডায়াগ্রাম। ওকে, আচ্ছা চলো এবার চলে আসো হচ্ছে আমাদের ম্যাপ প্রোগ্রামটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা বন্যপ্রাণী অভয়ারণ্য কতগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা একটুখানি দেখে নিই। টোটাল 573+। সব থেকে বড় বন্যপ্রাণী অভয়ারণ্য কাকে বলছে, বা সব থেকে বড় বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা গুজরাটে অবস্থিত, কচ্ছের রন বন্যপ্রাণী অভয়ারণ্য, সেটা। এবং জেনে রাখো এই যে কচ্ছের রন, দ্য গ্রেট রান অফ কচ্ছ যেটাকে বলা হয়, এটাকে হোয়াইট ডেজার্টও বলা হয়ে থাকে। জেনে রাখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হোয়াইট ডেজার্ট কেন বলা হয়? কারণ ওখানের যে ভূমি সেটা পুরো সাদা। কেন সাদা? কারণ ওখানে নুন রয়েছে, ঠিক আছে। তো নুন যে বালুকাময় অঞ্চল, সেটা হচ্ছে এই কচ্ছের রন, গুজরাটে অবস্থিত। তো দ্য গ্রেট রান অফ কচ্ছ এটা হয়ে যাচ্ছে
ভীষণই বিখ্যাত জায়গা। এবং অবশ্যই জেনে রাখো এখানে যে অ্যানিমেলটা খুব বিখ্যাত, যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, যেটাকে সংরক্ষণ করা হয়, দ্যাট ইজ ওয়াইল্ড অ্যাস বা বন্য গাধা যেগুলো হয় না, সেই বন্য গাধা বা ওয়াইল্ড অ্যাস। ওকে, এটাকে সংরক্ষণ করা হয় হচ্ছে দ্য গ্রেট রান অফ কচ্ছের মধ্যে, জেনে রাখো। স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই জায়গাটি পরিচিত। ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য যদি আমি বলি, তাহলে মহারাষ্ট্রের ময়ূরেশ্বর যেটা, সেটা মহারাষ্ট্রের ময়ূরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য সব থেকে ছোট আয়তনে, আর সব থেকে বড় আয়তনে হলো গুজরাটের কচ্ছের রণ। ওকে, এবং দেখো এর আয়তনও বলে দিয়েছে মাত্র 5.14 স্কোয়ার কিলোমিটার, এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, সব থেকে প্রথম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটা? জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা ন্যাশনাল পার্ক হিসেবেও কিন্তু পরিচিত। এবং এটাকে কত সালে ঘোষণা করা হয়েছিল? 1936, 1936 সালে এটাকে ঘোষণা করা হয়েছিল। কোথায় অবস্থিত এটা? এটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে এই জিম করবেট ন্যাশনাল পার্ক। এর আগে কি নাম ছিল? হেলি ন্যাশনাল পার্ক। হ্যাঁ, এর অরিজিনাল নাম মানে একদম প্রথমে এর নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। হেলি ন্যাশনাল পার্কের পরে এটার নামকরণ হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। এবং এখন রিসেন্টলি এর নামকরণ আবার চেঞ্জ হয়েছে, মানে এখন রিনেম হয়ে গেছে, আবার রিনেম হয়ে এখন কি হয়েছে বলতো? রামগঙ্গা ন্যাশনাল পার্ক। কতবার একটা জায়গার নাম চেঞ্জ হয়েছে জাস্ট ভাবো। ফার্স্টে নাম ছিল হেলি, তারপর জিম করবেট, অ্যান্ড দেন রামগঙ্গা। অনিমা আজই এখন থেকে করো, যাও ফর্ম ফিল আপ করো, যাও শুরু করে দাও, এখনই শুরু করে দাও, আর ক্লাস করতে হবে না। বিগেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আয়তন মনে রাখতে হবে না, তোমার দরকার নেই, ওটা 577 সামথিং স্কোয়ার কিলোমিটার, মনে রাখার দরকার নেই, আসে না প্রশ্নে। আমি ছোটটা এই কারণেই বললাম, কারণ এই একদম ছোট যেহেতু মাত্র 5 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে অবস্থিত, দ্যাটস ওয়াই ওখান থেকে প্রশ্ন আসতে পারে, বড়টার থেকে আসে না। চলো নেক্সট আমরা চলে আসি হচ্ছে আমাদের পরবর্তী যে জায়গাটা, এই জায়গাটা বলে আজকে আমি শেষ করব। আইইউসিএন, আইইউসিএন এর ফুল ফর্ম কি একটু জেনে রাখো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটা হচ্ছে আইইউসিএন এর ফুল ফর্ম। এবং এটা কত সালে তৈরি হয়েছিল? 1948 সালে তৈরি হয়েছিল। আইইউসিএন ফুল ফর্ম থেকে প্রশ্ন আসতে পারে, অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল রাখবে, ফুল ফর্ম থেকে প্রশ্ন আসতে পারে। এবং নোন ফর ইট রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পেসিস, যে আমরা দেখবে না আইইউসিএন এর থেকে বলে দেওয়া হয় যে এই স্পেসিস গুলো বা এই প্রজাতিগুলো রেড লিস্টেড হয়ে গেছে, এনডেঞ্জার্ড হয়ে গেছে। এবং দেখবে কোনো একটা অ্যানিমেলের নামের পাশে, গুগল সার্চ করলেই পাবে, কোনো একটা অ্যানিমেলের নামের পাশে এরকম থার্ড ব্র্যাকেট করে লেখা থাকে, ইএক্স, ইএন, এই টাইপের শব্দগুলো লেখা থাকে, দেখবে ছোট্ট ছোট্ট করে। এইগুলোর মানে এক একটা কোড রয়েছে এগুলো, তো এগুলোর কি কি সিগনিফিকেন্ট আছে আমি এক্ষুনি তোমাদেরকে জানিয়ে দেবো। তো জাস্ট এইটুকু জেনে রাখো যে এটা কত সালে তৈরি হয়েছে, 1948-এ। এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার হলো। এবং এখানে এরা কি করে থাকে? এরা একটা লিস্ট বানায় যে সমস্ত বিপন্নপ্রায় বা বিপন্ন বা বিরল প্রজাতির প্রাণী উদ্ভিদ রয়েছে, তাদের লিস্ট তৈরি করে থাকে হচ্ছে আইইউসিএন, ঠিক আছে। এবং আইইউসিএন এর মধ্যে আমরা টোটাল দেখতে পাবো যে 9টা ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। টোটাল 9টা ক্যাটাগরি আমরা আইইউসিএন এর মধ্যে দেখতে পাবো। তো এইখানে দেখো পুরো এখানে তোমাদের ক্যাটাগরি গুলোকে দেওয়া রয়েছে, এবং সে যে পর্যায়ে রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন ইএক্স, ইএক্স মানে এক্সটিংক্ট, ওকে, যেটা আর কেউ বেঁচে নেই, যেরকম ডাইনোসর, ডাইনোসরের কিচ্ছু আর বেঁচে নেই, সো ডাইনোসর এখন এক্সটিংক্ট হয়ে গেছে, পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। ইডব্লিউ মানে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, মানে শুধুমাত্র আমি তাকে চাষবাস করে বা কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রেখেছি, বাট সেই জিনিসটা ন্যাচারালি যদি বলি তো এক্সটিংক্ট হয়ে গেছে, চলে গেছে, তো সেগুলোকে আমরা ইডব্লিউ ক্যাটাগরিতে ফেলবো। সিআর মানে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, যেগুলো প্রচন্ড ভাবে বিপন্ন, হয়তো সারা পৃথিবীতে খুঁজলে সংখ্যায় 2, 3, 5টা পাওয়া যাবে, ভীষণ ভাবে বিপন্ন, এক্সট্রিমলি হাই রিস্কে আছে সেগুলো। সেরকমই ইএন, ইএন হলো এন্ডেঞ্জার্ড, যেগুলো
হাই রিস্কে রয়েছে, হয়তো আজ থেকে 10 বছর 15 বছর পরে সেগুলো মানে প্রচন্ড হাই রিস্কে চলে যেতে পারে, সেগুলো হলো এন্ডেঞ্জার্ড। ভিইউ ভালনারেবল মানে এরাও হাই রিস্কে রয়েছে, বাট এক্ষুনি নয়, 100 বছর 150 বছর পরে হয়তো নিয়ার ফিউচার এরা হয়তো তোমার রিস্ক ক্যাটাগরিতে আসতে পারে। এনটি মানে নিয়ার থ্রেটেন্ড, নিয়ার থ্রেটেন্ড মানে মোটামুটি এখন এগুলো সেফ জায়গায় রয়েছে। আমাদের প্রশ্ন যেখান থেকে আসে ইএক্স, ইডব্লিউ, সিআর, ইএন, ভিইউ, এই প্রথম 5টা ভালো করে পড়ো, আদারওয়াইজ বাকি জায়গাগুলো জাস্ট দেখে রাখো। প্রথম 5টা একটু ভালো করে পড়ো। পরীক্ষায় প্রশ্ন কিরকম দেবে, কোনো স্পেসিস ধরে প্রশ্ন দেবে না, টেনশন নিও না। প্রশ্ন দেবে ইএক্স বলতে IUCN এ কোন ক্যাটাগরিকে বোঝায়, বলে তোমাকে হয়তো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, এক্সটিংক্ট নাকি ভালনারেবল, এরকম 4টে অপশন দিয়ে দিল। সো তোমাকে ওখান থেকে চুজ করে নিতে হবে যে ইএক্স মানে এক্সটিংক্ট কে বোঝাচ্ছে। এরকমই প্রশ্ন দেবে, হয়তো ভিইউ দিয়ে দিল, ভিইউ দিয়ে বললো যে ভিইউ বলতে নিচের IUCN দ্বারা নিচের কোন ক্যাটাগরিকে বোঝাচ্ছে, বলে আবারও 4টে অপশন দিয়ে দিল, তোমাকে সেখান থেকে ভিউটা কি আসলে ভালনারেবল সেটা চুজ করতে হবে। এই টাইপের প্রশ্ন তোমরা এই চার্ট থেকে পেতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি, তারপরে বাকি জায়গাটা কালকে করবো, মানে পরের দিনকে পড়বো। এখানে কিছুই নেই, এবার ওই বায়োস্ফিয়ার রিজার্ভ যে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তাদের নামগুলো দেওয়া আছে, এগুলো নিজেদেরকে মুখস্থ করতে হবে, আমার বলার কিছু নেই। স্টেট গুলো দেওয়া আছে কোন কোন রাজ্যে অবস্থিত এবং কত সালে এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল। তো সব সাল তো মনে রাখার দরকার নেই, জাস্ট যেটা বড় সেটা মনে রাখো, নীলগিরি, ঠিক আছে, এটা সরি সবার প্রথম যেটা সেটা মনে রেখো, সিমলিপাল মনে রেখো, এরকম সুন্দরবনটা মনে রেখো, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দেয় সেগুলো একটুখানি দেখে রাখবে। আর একদম রিসেন্ট যেগুলোকে করা হয়েছে, লাইক তোমার 2011 সালে পান্নাকে করা হয়েছিল, ঠিক আছে, কোল্ড ডেজার্টটা একটু মাথায় রেখো, কচ্ছ মাথায় রেখো, এগুলো কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, জাস্ট এইগুলো কয়েকটা জিনিস। আজকে এই পর্যন্তই আমি রাখলাম, নেক্সট দিনে আমি বাকি যে জায়গাটা রয়েছে প্রোটেক্টেড এরিয়া সেটা কমপ্লিট করাবো। আশা করি ক্লাসে কারোর কোনো অসুবিধা হয়নি বা বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করো না প্লিজ, হোয়াটসঅ্যাপই করো, হোয়াটসঅ্যাপেই আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। মেসেজ করেছিলে, আচ্ছা ঠিক আছে রাইমা, ঠিক আছে আমি দেখে নেব। চলো তাহলে যারা যারা ক্লাস করলে প্রত্যেকে একটু ক্লাসটাকে রেটিং দিয়ে দিও, যারা যারা ক্লাস করলে। লেখার কিছু নেই, আমি পুরো পিপিটিটাই আপলোড করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। থিমটা কোথায় ইউজ হয়, থিম কোথায় ইউজ হয় না তো না, মানে কোন একটা স্পেসিফিক ডে থাকে, সেই ডেতে সেই স্পেসিফিক থিম মানে পালন করা হয়ে থাকে সেই বছরের জন্য, থিম প্রত্যেক বছর চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। ওকে, ফর্ম ফিল আপ, কিছুর ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো, কিচ্ছু শুরু হয়নি, ঠিক আছে। তোমরা বন্দে ভারত জেনারেল নলেজ বইটা পড়তে পারো, অথবা আরেকটা দেখবে জেনারেল গাইড বলে বই আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন থেকো, আমি তো নাম্বার লিখেই দিলাম, আমি ওখানে বইগুলোর লিঙ্ক আজকে শেয়ার করে দেবো, তো ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং প্রত্যেকে একটু দয়া করিয়া ক্লাসের রেটিংটা এবং আমার রেটিংটা দিয়ে দিও, আমাকে যদি ভালো লেগে থাকে এবং ক্লাস যদি ভালো লেগে থাকে বুঝে থাকো, তাহলে অবশ্যই রেটিংটা 5/5 দিয়ে দিও, ঠিক আছে। চলো টাটা।